ব্যবসা বাণিজ্যের সংবাদ ও বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতায় স্বাগত জানাচ্ছি এজি মাহমুদ। জাতীয় সংসদের বাজেট অধিবেশন বসছে বিকেলে, তবে বাজেট পেশ হবে আগামীকাল। অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। পুরো অধিবেশনেই গুরুত্ব পাবে বাজেট সম্পর্কিত বিষয়াবলী। মঙ্গলবার জাতীয় সংসদের ওয়েবসাইটে সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। অধিবেশনের কার্যসূচিতে এছাড়াও থাকছে সভাপতি মণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে শুধুমাত্র বাজেট এবং গুরুত্বপূর্ণ কাজের বিষয়ে আলোচনা হবে। করোনার কারণে এবারের অধিবেশন হবে খুবই সংক্ষিপ্ত, যা চলতে পারে মাত্র ১২ দিন। আগামীকাল ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। কিন্তু এই খরচের ৬৫% অর্থ আয়ের ব্যবস্থা করা গেছে, বাকি ৩৫% টাকা সরকারকে ধার করতে হবে। আর এতে করে দেশের ৫০তম বাজেটে এসে প্রথমবারের মতো জিডিপির ৬% বেশি ঘাটতিতে থাকতে হচ্ছে সরকারকে। করোনা মহামারী ভোগাবে আগামী অর্থ বছরের পুরোটা সময়ে। বাজেট তৈরিতে এমন বিবেচনাই সামনে রেখেছে অর্থ মন্ত্রণালয়। তাই প্রবৃদ্ধির চেয়ে মানুষের জীবন বেশি গুরুত্ব পাচ্ছে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। প্রতিপাদ্যও তাই, জীবন ও জীবিকার প্রাধান্য আগামীর বাংলাদেশ। অর্থমন্ত্রী এবার যে বাজেট ঘোষণা করবেন তার আকার হচ্ছে ৬,০৩,৬৮১ কোটি টাকা। বিপরীতে আয়ের সংস্থান করতে পেরেছেন ৩,৯২,৪৯০ কোটি টাকা, যার মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ৩,৩০,০০০ কোটি টাকার ট্যাক্স ভ্যাট। এনবিআরের বাইরের কর থেকে ১৬,০০০ কোটি টাকা পাওয়ার আশা করছেন অর্থমন্ত্রী। আর কর ব্যতীত প্রাপ্তির লক্ষ্য ৪৩,০০০ কোটি টাকা। বাজেটে ৩,৪৯০ কোটি টাকা ধরা হয়েছে বিদেশি অনুদান। রাজস্ব আয়ের সব অনুমান ঠিকঠাক থাকলেও ঘাটতি থেকে যাচ্ছে ২,১১,১৯১ কোটি টাকার, যা জিডিপির ৬.১%। বাংলাদেশের বাজেটের ইতিহাসে এটি সর্বোচ্চ ঘাটতি। অর্থের সংকট মেটাতে সরকার ব্যাংক থেকে ৭৬,৪৫২ কোটি টাকা ধার করতে চায়। বিদেশ থেকে ঋণ নেওয়ার ইচ্ছে ৯৭,৭৩৮ কোটি টাকা। পরিকল্পনা আছে ৩২,০০০ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রির। চলতি অর্থ বছর ৬৮,৪১৪ কোটি টাকার বিদেশি ঋণ নিয়েছে সরকার, যার সুদ বাবদ আগামী অর্থ বছর ৬,৫৮৯ কোটি টাকা গুনতে হবে। আর দেশীয় ঋণের সুদ পরিশোধ করতে খরচ হবে ৬২,০০০ কোটি টাকা। বরাবরের মতোই এবারও সবচেয়ে বেশি খরচ হচ্ছে অনুন্নয়ন ব্যয়ে। মোট বাজেটের প্রায় ৬০% যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও রাষ্ট্র পরিচালনায়। ৩৯% খরচ হবে উন্নয়ন ব্যয়ে। অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে করোনা নিয়ন্ত্রণে অর্থায়ন, স্বাস্থ্য খাতের অতিরিক্ত টাকা বরাদ্দ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানো, প্রণোদনা প্যাকেজের সফল বাস্তবায়ন আর নিম্ন আয়ের মানুষদের স্বল্প অথবা বিনামূল্যে খাদ্য বিতরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুরুত্ব পেয়েছে কৃষি এবং মানব সম্পদ উন্নয়নও। আর এর মাধ্যমে আসছে বাজেটের মূল প্রতিপাদ্য, জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক রাখতে চাইছে সরকার। আরিফুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন বাজেটে ধনীদের ওপর করের ভার বাড়ছে। ২.৫% কমবে কর্পোরেট কর। বার্ষিক লেনদেনে ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকবেন নারী উদ্যোক্তারা। কৃষি খাতের নতুন বিনিয়োগে আসতে পারে ১০ বছরের কর অবকাশ সুবিধা। তবে মৎস্য চাষের আয়ে বসতে পারে বাড়তি কর। আবার একক মালিকানার কোম্পানির কর হতে পারে ২৫%। আর এবারেও অব্যাহত থাকছে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ। বাজেটে আয়ের মূল উৎস রাজস্ব। সেই রাজস্ব বাড়ানোর লক্ষ্যে এবার সম্পদশালীদের কাছ থেকে বেশি কর আদায়ের পরিকল্পনা করছে সরকার। বর্তমানে ৭ স্তর ভেঙে নতুন বাজেটে সম্পদ কর বা সারচার্জের স্তর হচ্ছে ৫টি। নতুন নিয়মে সম্পদ কর দিতে হবে না ৩ কোটি টাকা পর্যন্ত। আর ৫০ কোটি টাকার বেশি সম্পদ থাকলে আয়করের উপর সারচার্জ হতে পারে ৩৫%। তবে করের দিক থেকে ছাড় পাচ্ছে কর্পোরেট খাত। বছরে প্রায় ২০,০০০ কোটি টাকার রাজস্ব আসে এই খাত থেকে। নতুন বাজেটে উৎপাদনশীল খাতে কর কমতে পারে ২.৫%। অভ্যন্তরীণ উৎপাদন, সরবরাহ ও কর্মসংস্থান বাড়াতে এই সুযোগ দিচ্ছে সরকার। সুখবর রয়েছে নারী উদ্যোক্তাদের জন্য। ৭০ লাখ টাকা পর্যন্ত কর অব্যাহতি মিলতে পারে বার্ষিক লেনদেনে। এখন যেই সুবিধা মিলছে ৫০ লাখ টাকা পর্যন্ত। বাণিজ্যে নারীর অংশগ্রহণ বাড়াতে করমুক্ত লেনদেন সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন বাজেটে। আরও বড় খবর রয়েছে কৃষি খাতের নতুন বিনিয়োগে।
গ্রামীণ অর্থনীতি চাঙা করতে শাকসবজি, ফলমূল, দুগ্ধ এবং দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিযন্ত্র তৈরিতে আগামী অর্থবছরে নতুন বিনিয়োগকারীরা পেতে পারেন 10 বছরের কর অবকাশ সুবিধা। তবে এক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ হতে হবে 1 কোটি টাকা। কৃষি খাতে কর অব্যাহতি থাকলেও মৎস্য চাষের আয়ে কর বাড়ানোর ঘোষণা আসতে পারে। মাছ চাষে 30 লাখ টাকার বেশি আয় করলেই তার উপর 15% হারে কর দিতে হতে পারে। তবে করমুক্ত থাকবে মৎস্য চাষের আয়ের প্রথম 10 লাখ টাকা। আমদানি পর্যায়ে আগাম আয়কর কমানোর পরিকল্পনা রয়েছে সরকারের। বর্তমানে 2 থেকে 5% পর্যন্ত আগাম আয়কর দিতে হয়, যা কমিয়ে 1 থেকে 3% করতে পারে এনবিআর। অন্যদিকে কাঁচামাল আমদানিতে আছে 4% ভ্যাট, এই হার হতে পারে 3%। ভ্যাট আইনে ফাঁকির জরিমানা ও সরল সুদ হার দুটোই কমতে পারে বাজেটে। এখন ফাঁকি দেয়া পরিমাণের দ্বিগুণ জরিমানা আরোপের বিধান রয়েছে, যেটি হতে পারে সমপরিমাণ। আর সময় মতো সুদ না দিলে মাসিক 2% হারে সরল সুদ বাজেটে কমে হতে পারে 1%। কর রেয়াত সুবিধা কমছে ব্যক্তি বিনিয়োগে। সুযোগ ছিল 1.5 কোটি টাকা পর্যন্ত করমুক্ত বিনিয়োগের। আসছে বাজেটে এই সুবিধা কমে হচ্ছে 1 কোটি টাকা। বাজেটে কমতে পারে ব্যক্তি মালিকানার ব্যবসা প্রতিষ্ঠানের ন্যূনতম কর, সেই সঙ্গে একক মালিকানা কোম্পানির কর হতে পারে 25%। নতুন বাজেটে কর অব্যাহতি পাবে শরিয়া ভিত্তিক বন্ড সুকুকের মুনাফা, সেই সঙ্গে কমতে পারে কর্পোরেট এবং ট্রেজারি বন্ডের কর হারও। চলতি বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ নিয়ে টাকা প্রকাশ্যে এনেছেন 10,000-এর বেশি করদাতা। 10% কর দিয়ে টাকা সাদা করার সুযোগ থাকতে পারে পুঁজিবাজার, জমি, ভবন, ব্যাংক ডিপোজিট এবং সঞ্চয়পত্র কেনায়। এতে 1400 কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে সরকার। তাই আগামী বাজেটেও এই সুযোগ বহালের পক্ষে আছেন অর্থমন্ত্রী। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। মহামারীর বাজেট বেশি বরাদ্দ নাকি গুণগত বাস্তবায়ন, এই নিয়ে আলাপে আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। ডক্টর মোয়াজ্জেম, স্বাগত আপনাকে। টালিখাতায় সব মিলে কি মনে হচ্ছে যে এবারের বাজেটে কি ভিন্ন কিছু হতে যাচ্ছে নাকি গতানুগতিক ধারার যে বাজেট তেমনটাই হবে? মানে মহামারীর বাজেট যেমনটা হওয়ার কথা সেটি কি এবার পাওয়া যাবে বলে মনে হচ্ছে কিনা, ডক্টর মোয়াজ্জেম? আমার কাছে আপনার রিপোর্টটি থেকে যেটা অনুমান হলো যে এবার অর্থ মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হয়েছে গুণগতভাবে যে সমস্ত জায়গাগুলোতে কর্মসংস্থান বা কর্মসৃজনের সুযোগ রয়েছে সেই জায়গাগুলোকে কিছু বাড়তি সুবিধা দেওয়া, কর সুবিধা দেওয়া, সেটির একটি চেষ্টা রয়েছে এবং তার মাধ্যমে চেষ্টা অনুমান করা হচ্ছে যে এর মাধ্যমে কর্মসংস্থানের সেটা একটা ভূমিকা রাখবে। উদ্যোক্তা কেন্দ্রিক এক ধরনের বাজেট আমি বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটাও আমার কাছে ইতিবাচক মনে হয়। একটি যেটা বিষয় থাকবে সেটা হলো যে এই সুবিধাগুলো বাস্তবায়ন করতে উদ্যোক্তারা এগিয়ে আসবেন, এটাই সরকারের অনুমান। আমরাও মনে করি যে উদ্যোক্তারা এই সুবিধাগুলো নিয়ে এসে এগিয়ে আসবেন। তবে পাশাপাশি আমরা এটাও প্রত্যাশা করি যে ইনডাইরেক্ট যে সমস্ত উদ্যোগগুলো রয়েছে যেটা কর্মসংস্থানকে বা দেশীয় চাহিদাকে বৃদ্ধি করতে পারে এবং সেই অনুযায়ী বিনিয়োগ বৃদ্ধি করতে পারে, সেই ধরনের উদ্যোগগুলো সরকার রাখতে পারতেন বা এখনো আমরা বলবো যে সেগুলো রাখা। যেমন করমুক্ত আয়সীমার ব্যাপারটি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কর রেয়াতের যে সুবিধা কমিয়ে দেওয়া সেটাও কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি হচ্ছে বিভিন্ন খাতে যারা কাজ করছেন তাদের আয়ের উপরে যে কর থাকছে সেই করের ক্ষেত্রে যদি সুবিধা দেওয়া যেত তাহলে সেটি তাদের ভোগ ব্যয়কে বাড়াতো এবং সেই অনুযায়ী বাজারে চাহিদা সৃষ্টি করত। সেটিও আমরা বলবো যে গুরুত্বপূর্ণ একটি জায়গা হতে পারত। একই সাথে আমরা এটাও আশা করছি যে সরকার স্বাস্থ্যের খাতের ব্যাপারে গুরুত্ব দেবেন, ভ্যাকসিনের ব্যাপারে সরকার গুরুত্ব দেবেন। যদিও সেটি আপনার এই রিপোর্টে আসেনি, কিন্তু আমরা জানি যে সেই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের চিন্তা ভাবনার ভিতরে রয়েছে। একটি যেটি আমাদের প্রত্যাশা থাকবে সরকারের কাছে, উদ্যোগ নেবার ক্ষেত্রে সরকারের তড়িৎ উদ্যোগ এবং মধ্যমেয়াদী উদ্যোগ, এই দুটো ভাবে যেন সরকার উদ্যোগগুলোকে সাজিয়ে নেন এবং বেসরকারি খাতের এই সুযোগগুলোর পাশাপাশি সরকারি বিনিয়োগের মাধ্যমে যে কর্মসংস্থান সেই বিষয়টিও যেন সরকার যথেষ্টভাবে যুক্ত করতে চাই আপনার সঙ্গে। সেটা হচ্ছে আমরা দেখেছি যে এবারেও স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছিল সেগুলো খরচ করতে পারেনি মন্ত্রণালয়, যে কারণে অধিকাংশ অর্থই কিন্তু ফেরত চলে গিয়েছে। আবারও যদি আমরা টাকার অঙ্কে বাড়তি বরাদ্দ দিলাম, সেগুলো খরচ করতে পারলো না, ফেরত চলে গেল, এভাবে কি বাজেটের গুণগত বাস্তবায়ন করা সম্ভব নাকি সুনির্দিষ্ট খাত ভিত্তিক কোন খাতে কেমন বরাদ্দ সেই বিষয়গুলো স্পষ্ট হওয়া উচিত বাজেটে? অবশ্যই সুনির্দিষ্ট খাত ভিত্তিক হওয়া উচিত এবং সেই হিসেবেই সামাজিক খাত
এবং এই সময় যেহেতু স্বাস্থ্য খাতে বড় একটা চ্যালেঞ্জ যাচ্ছে, সেজন্যই সকলের প্রত্যাশা যে স্বাস্থ্য খাত তার দক্ষতা দেখাবে, দক্ষতা বাড়াবে এবং ব্যয়ের সক্ষমতা বাড়াবে এবং সেই অনুযায়ী তার জন্য বাজেট সরকার আরো বাড়িয়ে দেবেন, এটাই প্রত্যাশা। এবং স্বাস্থ্য খাতের যে দুর্বলতা সারা দেশব্যাপী, আমরা ভ্যাকসিনের কার্যক্রমই এখন দেখা যাচ্ছে সারা দেশব্যাপী চালানোর সক্ষমতা নেই। আবার ভ্যাকসিন কোভিড সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জের জন্য মানুষ গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলের সুবিধাগুলো পাচ্ছে না, সকলে ঢাকা শহর বা অন্যান্য বড় শহরগুলোতে চলে আসছে। এই সমস্ত জায়গাগুলোতে তো অবশ্যই বিনিয়োগ বাড়ানো দরকার। এখন ব্যয় করতে পারছে না, এই দুর্বলতাটা আমরা মনে করি যে এখানে প্রক্রিয়াগত জায়গায় ত্রুটি রয়েছে, দুর্নীতির সমস্যা রয়েছে। দ্রুততর সময়ে স্বচ্ছতার সাথে প্রকল্প ছাড় দেওয়া এবং প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করা, সেই জায়গাগুলোতে সঠিকভাবে যদি উদ্যোগ স্বাস্থ্য অধিদপ্তর থেকে নেওয়া হয়, মন্ত্রণালয় থেকে যদি নেওয়া হয়, তাহলে এই বাজেট বরাদ্দ করা এবং সেটি বাস্তবায়ন করাটি তার জন্য দুরূহ কিছু না। আমরা সেই প্রত্যাশাটা এবারও রাখছি যে না পারলেও তার জন্য বরাদ্দ যথেষ্ট পরিমাণে যাতে থাকে এবং সে যাতে তার সক্ষমতা দেখাতে পারে এবং দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে স্বল্প সময়ের মধ্যে, এই প্রত্যাশা আমাদের। অবশ্যই সেই প্রত্যাশা থাকবে। আরেকটি বিষয় আপনি ইঙ্গিত করেছিলেন, করমুক্ত আয়সীমার ব্যাপারটি। সেটি হচ্ছে গতবার খানিকটা বাড়ানো হয়েছিল, এবারও মানুষের প্রত্যাশা রয়েছে, যেহেতু এক ধরনের সংকট কাল অতিক্রম করছে মানুষ, করমুক্ত আয়সীমা যেন আরও খানিকটা বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু তেমন কোনো আভাস এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবারের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো নিয়ে আপনাদের প্রত্যাশা কি, সিপিডির প্রত্যাশা কি? গতবার আমরা জানি যে সরকার করমুক্ত আয়সীমা বাড়িয়েছিলেন, এবং তবে এই সময়কালে একটা যেটা মনে রাখতে হবে যে শুধুমাত্র নিম্ন আয়ের মানুষই কাজ হারাননি, যারা আসলে কর দেবার মতো পরিস্থিতিতেও রয়েছেন তারাও প্রচুর পরিমাণে কাজ হারিয়েছেন, অথবা এখন অল্প আয়ে কাজ করছেন, অথবা কন্ট্রাকচুয়ালি কাজ করছেন, অথবা ফুল টাইম কাজে নেই। এরকম প্রচুর সংখ্যক মানে লোক রয়েছেন যারা অলরেডি তারা ইনকাম রিটার্ন জমা দিয়েছিলেন, কিন্তু এখন তারা একটা ভুগছেন যে তাদের কম আয়ের জন্য। সুতরাং সেদিক থেকে আমরা মনে করি যে করের ক্ষেত্রে যে ন্যায্যতা, সেই জায়গা থেকে আমরা মনে করি যে করমুক্ত আয়ের সীমা বাড়ালে এই ব্যক্তি পর্যায়ের মানুষের হাতে ব্যয়যোগ্য তার আয় বাড়বে এবং এরা কিন্তু ব্যয় করবে, এবং ব্যয় করলে কিন্তু আবার নতুন করে কিন্তু চাহিদা তৈরি হবে, ভোগ বাড়বে এবং সেই অনুযায়ী সরকারের রাজস্ব বাড়বে। সুতরাং আমরা মনে করি যে করমুক্ত আয়সীমা বাড়ালে এর উপকারটা সর্বব্যাপী হবে এবং সেটা বরঞ্চ বেশি হবে। এবং এরকম গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা গেছে যে ব্যবসায়ীদের হাতে করের সুবিধা দেওয়ার চেয়ে যদি ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা কর্মরত রয়েছেন তাদেরকে যদি ওই সুবিধাটা দেওয়া হয়, তাহলে বিনিয়োগ এবং কর্মসংস্থানে এবং ভোগে তার বেশি সুবিধা দেখা যায়। সুতরাং আমরা মনে করি যে ওরকম একটি উদ্যোগ সরকার উদ্যোক্তাদের যেমন দিচ্ছেন, আবার একই সাথে কর্মরত মানুষের জন্য সেরকম সুবিধা অব্যাহত রাখবে। জি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, অসংখ্য ধন্যবাদ চালি খাতায় যুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসছি, টালি খাতায় সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে টালি খাতায়। অন্যান্য সেক্টরের মতো স্বাস্থ্যবিধি মেনে দেশের বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানিয়েছে বেসরকারি বিনোদন কেন্দ্র মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস বাপা। সকালে সংবাদ সম্মেলনে করোনার থাবায় দীর্ঘদিন বন্ধ থাকা এই সেক্টরের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা বিনোদন ব্যবসাকে টিকিয়ে রাখতে প্রণোদনা ঋণের পাশাপাশি বিনোদন পার্কের উপর থেকে আগামী 5 বছরের জন্য ভ্যাট ট্যাক্স সহ সব রকমের শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। সেই সঙ্গে 1% সুদে বিশেষ ঋণের দাবিও জানানো হয়। এদিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পর্যটন শিল্পের বিনোদন কেন্দ্রগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছে ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। তৃতীয় প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক মার্কেন্টাইল ব্যাংকের 22তম বর্ষপূর্তি আজ। দীর্ঘ এই সময়ে ব্যাংকটির বড় অর্জন 12 লাখের গ্রাহকের আস্থা এবং শেয়ার হোল্ডারদের নিয়মিত মুনাফা বণ্টন। আরও বেশি গ্রাহককে মানসম্মত সেবা দিতে নিত্য নতুন সুবিধা এবং ঋণের সেবা আনছে ব্যাংকটি। 1999 সালে যাত্রা শুরুর পর থেকেই গ্রাহক সেবায় সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে মার্কেন্টাইল ব্যাংক। পরিচালনা পর্ষদের সঠিক সিদ্ধান্ত, কর্মীদের চেষ্টা আর গ্রাহক আস্থা ব্যাংকটিকে বাংলাদেশের একটি সফল প্রতিষ্ঠানে পরিণত করেছে। 2020 সালে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা মুনাফা 411 কোটি টাকা। 25,281 কোটি টাকা আমানতের বিপরীতে ঋণ বিতরণ হয়েছে 24,899 কোটি টাকা। আমরা অভূতপূর্ব সফলতা অর্জন করতেছি জনগণের মাঝে ডিপোজিটের মাধ্যমে এবং আমার অ্যাডভান্সের ভিতরে ওনারা যথেষ্ট সাড়া জাগিয়েছে।
বর্তমানে ৪৫টি শাখায় আছে ইসলামী ব্যাংকিং সেবা। এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে ১০৮টি। চালু হয়েছে নতুন পণ্য ও সেবা। ঘরে বসে গ্রাহক তার অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ইউটিলিটি বিলগুলা উনি ঘরে বসেই বিল পরিশোধ করতে পারবেন। 4 জন মিলে একটা গ্রুপ করে বা 2 জন মিলে গ্রুপ করে বা 3 জন মিলে গ্রুপ করে একে অপরের গ্যারেন্টি দিয়া আমরা লোন দিয়ে যাচ্ছি এবং সেটা আমরা সাকসেসফুলি অর্জন করেছি, যার জন্য আমরা উদয়ন প্রকল্পটা উদ্ভাবন করি। করোনাকালেও গ্রাহক সেবায় অবিচল মার্কেন্টাইল ব্যাংক। যারা পুঁজি হারিয়েছে তাদেরকেও আমরা আবার বিনিয়োগ করেছি যাতে তারা পুনরুদ্ধার করতে পারে। গুড বড়োয়ার যারা, তাদেরকে তো প্রণোদনা দিচ্ছি, আবার তাদের ইন্টারেস্ট রেটও কমিয়ে দিচ্ছি আমরা। প্রায় 2 যুগ সফলতার সাথে পাড়ি দেওয়ার এই সময়টায় বাংলাদেশ ব্যাংক সহ সকল নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পরিচালনা পর্ষদ। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে টিকে রয়েছে উত্তরাঞ্চলের কৃষি এবং কৃষক। প্রতি বছর এই অঞ্চলে কয়েকশো কোটি টাকার ফসল হানি ঘটছে শুধু প্রাকৃতিক দুর্যোগেই। বিলীন হচ্ছে ফসলি জমি। কৃষিকে টেকসই এবং লাভজনক করতে বাজেটে কৃষি বিমার প্রিমিয়াম হিসেবে সরকারি ভর্তুকির জন্য বিশেষ বরাদ্দ রাখার উপর জোর দিচ্ছেন গবেষকরা। প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রেখে চলেছে উত্তরের কৃষক। দফায় দফায় বন্যার দুর্যোগে গেল 3 বছরে উত্তরাঞ্চলের কৃষিতে ক্ষতি হয়েছে প্রায় 1000 কোটি টাকা। তবে লোকসানে পড়া কৃষকের বেশিরভাগই অনুদান বা প্রণোদনার বাইরে। কৃষক আমার মাটি ছানি খাওয়া, আমার তো আর চাকরি বাকরি নাই, আছে কি? ওই লস হইলো আমাদের, ওই লাভ হইলো আমাদের, কোনো দিন কই আমাদের সাহায্য দেয় না। সরকারের পক্ষ থেকে যদি আমাদেরকে একটু সহযোগিতা করত, এটি আমাদের কৃষকের জন্য অনেক ভালো হতো। গত বছর রাজশাহী, সিরাজগঞ্জ, নোয়াখালী ও কিশোরগঞ্জের মিঠামইনে পরীক্ষামূলকভাবে কৃষি বিমা চালুর উদ্যোগ নেয় সরকার। অনেক বেসরকারি বিমা কোম্পানিও কাজ শুরু করে, তবে খুব কম কৃষককেই এর আওতায় আনা গেছে। প্রান্তিক পর্যায়ে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের কৃষি বিমার প্রিমিয়াম সরকারি ভর্তুকি থেকে দেওয়ার দাবি কৃষক সংগঠক ও গবেষকদের। বাংলাদেশে গত 1 দশকে প্রায় 200 থেকে 300 প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে। এর মধ্যে দিয়ে ফসলের হানি হচ্ছে। একজন কৃষকের জীবনকে যদি আমরা নিরবিচ্ছিন্ন করতে চাই, তার জীবনের ঝুঁকিগুলো যদি কমিয়ে আনতে চাই, তাহলে কৃষি বিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। 2টি কাজ যদি করা যায়, কৃষি ঋণ এবং শস্য বিমা, তাহলে কৃষকের উৎপাদনের উৎসাহ বাড়বে, ক্ষতিগ্রস্তের হাত থেকে কৃষক রক্ষা পাবে এবং কৃষি রক্ষা পাবে। শীর্ষ 10 দুর্যোগ প্রবণ দেশের একটি বাংলাদেশ। কৃষিতে ঝুঁকি সামাল দিতে কৃষি বিমার বিকল্প না থাকায় বাজেটে বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন বলে অভিমত বিশেষজ্ঞদের। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। ব্যবসা বাণিজ্যের সংবাদ এবং বিশ্লেষণ নিয়ে টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন 24 ঘন্টা।